আমরা যারা ভূগোল বিষয়টি নিয়ে পড়ি তারা কিন্তু জানি ভূগোল বিষয়টি কিন্তু কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ কোনো সীমান্ত রেখার হিসাব নিকাশ নয়। ভূগোল মানে বৈচিত্র্য, ভূগোল মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের ভারতবর্ষের মধ্যে যে কত বৈচিত্র্য লুকিয়ে আছে তা ভূগোল না পড়লে কিন্তু জানা সম্ভব নয়। আমরা কিন্তু ভূগোল বিষয়টি নিয়ে একদম গোড়া থেকে আলোচনা করছি, কেননা আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর ভূগোল নিয়ে পড়াশোনা করেননি, তাই তাদের বুঝতেও যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য একদম গোড়া থেকে একদম প্রথম থেকে আমরা আলোচনা করেছি। এর আগেও আমরা 3টা অধ্যায়ে ভূগোল আলোচনা করেছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। আজকে ভারতের ভূগোলের 4র্থ অধ্যায়ে আমরা প্রবেশ করব। তাই আমরা যদি কেউ সেই প্রিভিয়াস ক্লাসগুলো মিস করে থাকি তাহলে এই আই বাটনে প্রেস করে আমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারি, অথবা এই ভিডিওর শেষে সেই ক্লাসগুলো আবার দেখানো হবে, সেখানে ক্লিক করেও আমরা সেই পুরনো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারি। আর সময় নষ্ট না করে আমরা ভারতের ভূগোলে প্রবেশ করব। আজ 4র্থ খণ্ড শুরু হচ্ছে। আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম ভারতের পার্বত্য অঞ্চল সম্পর্কে। আজ আমরা দেখব মেঘালয়ের মালভূমি এবং উত্তরের সমভূমি অঞ্চল। মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে মেঘালয়ের মালভূমি। একে প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের মালভূমি বলে এবং এটি দাক্ষিণাত্য মালভূমিরই একটি বিচ্ছিন্ন অংশ। এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, যার উচ্চতা 1412 মিটার। শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথরে গঠিত যে চেরা মালভূমি আছে তাতে প্রচুর চুনাপাথরের গুহা দেখা যায়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, যার উচ্চতা 1515 মিটার। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং, যার উচ্চতা 1961 মিটার এবং এটি মেঘালয়ের রাজধানী। এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে, সেই জন্য আমরা এইভাবে অধ্যায়ভিত্তিক পড়ছি। এই জায়গাগুলোকে ভালো করে লক্ষ্য করলে আমরা এর ভেতরে থাকা সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু খুব সহজেই দিতে পারবো। উত্তরের সমভূমি অঞ্চল বলতে আমরা যা বুঝি, গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর পলি দ্বারা গঠিত যে সমভূমি অঞ্চল তাকেই আমরা উত্তরের সমভূমি অঞ্চল বলি। শর্ট প্রশ্নগুলো কিন্তু এভাবেই আসে। ধরুন লেখা থাকলো বেড বলতে আমরা কি বুঝি, দিয়ে 4টি উত্তর দেওয়া থাকলো। এবার বেড সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে বা না জানি, আমরা গেস করব কিভাবে? তো বেড হচ্ছে অ্যাকচুয়ালি নদী তীরে নতুন পলিগঠিত এলাকাকে খাদার বলে। নিম্ন গাঙ্গেয় সমভূমি ও ব্রহ্মপুত্র এলাকায় এই মাটি দেখা যায়, মানে এই যে পলিমাটিযুক্ত এলাকা যেটাকে খাদার বলে। এরূপ নবীন পলিমাটিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেড নামে পরিচিত। এটি খুব উর্বর প্রকৃতির হয়। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম বেড বলতে এখানে কি বোঝাতে চাওয়া হচ্ছে। পরের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, ভাবর কাকে বলে, দিয়ে 4টি অপশন দেওয়া থাকলো। তাহলে আমরা যদি ভাবর সম্পর্কে না জানি কেমন করে বলবো? ভাবর কি, ভাবর কাকে বলে? দেখুন, ভাবর সম্পর্কে একটু জেনে নিতে হবে। তার জন্য হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অবস্থিত নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি করে তাকে ভাবর বলে। তরাই, তরাইয়ের অর্থ ভিজে বা ওয়েট। ভাবর অঞ্চলের দক্ষিণে নদীগুলি অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করে, এদের তরাই বলে। ভূর, সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, এদেরকে ভূর বলে। কাউর ও তাল, বিহার রাজ্যেই গঙ্গার সমান্তরালে বেশ কিছু জলভূমি দেখতে পাওয়া যায় বা জলাভূমি দেখতে পাওয়া যায়। এগুলো উত্তর বিহারে কাউর এবং দক্ষিণ বিহারে তাল নামে পরিচিত। ব্যাস হয়ে গেল, আর কিছু পড়ার দরকার নেই এখানে। রেহ, কালার বা ঊষর সমভূমি অঞ্চলের কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় ক্ষারীয় ও লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রেহ, কালার বা ঊষর নামে পরিচিত। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এরূপ মৃত্তিকা দেখতে পাওয়া যায় বা এরূপ মাটি দেখতে পাওয়া যায়। এই যে আজকে আমরা এই পয়েন্টটা পেলাম যে ব্যাপক জলসেচের ফলে
অনেক জায়গায় ক্ষারীয় বা লবণাক্ত মাটির সৃষ্টি হয়। এটা কিন্তু আমরা আরেক জায়গাতেও পেয়েছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানবেন। ভীষণ উন্নত যে সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এই সভ্যতা ধ্বংসের কারণেও কিন্তু এই কথাটার উল্লেখ ছিল। আমাদের মধ্যে যারা এখনও মেসোপটেমিয়া সভ্যতা ধ্বংসের কারণগুলো জানি না, তারা একবার উপরের আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন মেসোপটেমিয়া সভ্যতার ধ্বংসের কারণ। যাই হোক, আমাদের টপিকে ফিরে আসি। পাঞ্জাব হরিয়ানা সমভূমির উত্তরে শিবালিক পর্বত সংলগ্ন অঞ্চলে নদীর ধারা ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিকে চো বলে। এগুলো পরবর্তীকালে গালি সৃষ্টি করে। চো এবং গালি কি, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু এই জিনিসটা আমাদের জানতে হবে। বাস এখানে এইটুকু জানলেই হবে। এই ম্যাপটাতে বোঝানো হয়েছে হিমালয়, ভাবর, তরাই, ভাঙর, খাদর, নদী উপত্যকা কোথায় কি থাকে সেই জিনিসটা ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে। ভালো করে একটু লক্ষ্য করে নেব। ভারতীয় মরু অঞ্চল রাজস্থান রাজ্যের জয়সলমীর, বেকানির ও যোধপুর জেলা এবং পাকিস্তানের খেরপুর ও বাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার করেছে। ভারতীয় মরু অঞ্চলের সর্বত্রই উচ্চতা 150 মিটারের ওপরে, তবে এখানকার একমাত্র নদী লুনির বদ্বীপ অঞ্চলের উচ্চতা 20 মিটারের কাছাকাছি। থর মরুভূমি যে ভারতবর্ষে এবং পাকিস্তানের যে জায়গাগুলোতে গড়ে উঠেছে, এই মরুভূমির গড়ে ওঠার বা উৎপত্তির কারণগুলো একটু দেখে নেব। এই থর মরুভূমি যেখানে অবস্থিত, অর্থাৎ রাজস্থান রাজ্যের জয়সলমীর, বেকানির, যোধপুর জেলা এবং পাকিস্তানের খেরপুর যেগুলো বললাম, এই অঞ্চলগুলোতে কোনো উঁচু পর্বত না থাকায় এই অঞ্চলের একমাত্র পর্বত আরাবল্লী উত্তর দক্ষিণে প্রসারিত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই অঞ্চলে তেমনভাবে বাধাপ্রাপ্ত হয় না, তাই বৃষ্টিপাত হয় না। এটা কিন্তু মেন কারণ মরুভূমির সৃষ্টির, মানে ভারতবর্ষের বুকে থর মরুভূমির সৃষ্টির, এটা কিন্তু সবথেকে বড় কারণ। আরও যে সমস্ত কারণগুলো আমরা দেখতে পাই, আরাবল্লী পাহাড় থেকে যত পশ্চিমে যাওয়া যাবে ভূমির উচ্চতা কিন্তু ততই কমতে থাকে। আরাবল্লী পর্বতের খাঁজের মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। মরুভূমির কোথাও কোথাও কিন্তু প্রস্রবণও দেখা যায়। প্রস্রবণের কাছাকাছি জায়গার ভূমি কিছুটা উর্বর বলে এখানে খেজুর ও পাম জাতীয় গাছ ও তৃণভূমি জন্মায়। এই জায়গাকে মরুদ্যান বলে। আবার এখানে কিছু শর্ট প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাগার অঞ্চল কি? আসতেই পারে। মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অঞ্চলকে বাগার অঞ্চল বলে। এই অঞ্চল মূলত ঘাসে ঢাকা বালুকাময়। রোহি বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত পলি দ্বারা গঠিত উর্বর অঞ্চলকে রোহি বলে। হামাদা প্রস্তরময় অঞ্চলকে হামাদা বলে। মরুস্থলী সর্বপশ্চিমে অবস্থিত। ভারত পাকিস্তান জুড়ে এর বিস্তার, সবচেয়ে বালুকাময় স্থান। মরু কথার অর্থ মৃত ও স্থলী কথার অর্থ দেশ, অর্থাৎ মৃতের দেশ। মরুভূমির ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে। এই কারণেই ভারতীয় মরুভূমির এই অংশটি মরুস্থলী নামে পরিচিত হয়েছে। আবার শর্ট প্রশ্ন, ধৃয়ান, রান এগুলো কি? বায়ুপ্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলোকে ধৃয়ান বা টিব্বা বলে। রান মরুভূমির নিচু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে রান বলে। ধৃয়ান ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না চলমান বালিয়াড়িটা কী জিনিস। অ্যাকচুয়ালি মরুভূমিতে কখনো কখনো মরু ঝড় ওঠে। এবার তাতে কি হয়, কোনো এক জায়গায় হয়তো একটা উঁচু বালিয়াড়ি গঠিত হয়েছে সেই ঝড়ের কারণে। এবার দেখা যাচ্ছে সেই ঝড় ধীরে ধীরে সেই বালিয়াড়িটাকে সরিয়ে নিয়ে চলে গেল এবং এই বালিটা অন্য একটা জায়গায় গিয়ে আবার একটি উঁচু স্তূপ বা উঁচু টিলার মতো একটা গঠন করলো বা বালিয়াড়ি গঠন করলো। এটাকে কিন্তু ধৃয়ান বা টিব্বা বলে। এই যে ধৃয়ান বা টিব্বা কিন্তু মরুভূমির বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি গড়ে ওঠে। এখন দেখে নেব ধান্দ, স্যান্ড দুন এগুলো কি। ধান্দ হচ্ছে দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যে অবস্থিত দীর্ঘাকার হ্রদ, যেগুলো বেশিরভাগ সময়ই শুকনো থাকে, তাদেরকেই ধান্দ বলে। স্যান্ড দুন অর্ধচন্দ্রাকৃতি বালির ঢিবিগুলোকে স্যান্ড দুন বলে।
তাহলে স্যান্ড দুন, ধান্দ এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারলাম। ভারতের বিশাল মালভূমি অঞ্চল, পৃথিবীর বৃহত্তম ভূখণ্ড গন্ডোয়াল্যান্ডের অংশবিশেষ। এই মালভূমিটি অতি প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। মধ্য ভারতের উচ্চভূমি ও মালভূমি। আরাবল্লী পর্বতশ্রেণী, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো শর্ট প্রশ্ন পাবো, একটু ভালোভাবে মন দিয়ে দেখতে হবে। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতসমূহের মধ্যে অন্যতম। এই পর্বতটি দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত 800 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এবং এর উচ্চতা মোটামুটি 750 মিটারের কাছাকাছি। আবু পাহাড়ের, যাকে আমরা মাউন্ট আবু হিসাবে চিনি, কাছাকাছি অবস্থিত গুরু শিখর আরাবল্লী পর্বতের শৃঙ্গ, যার উচ্চতা 1722 মিটার। মাউন্ট আবুতে অবস্থিত জৈনদের বিখ্যাত দিলওয়ারা মন্দির, এই যে দিলওয়ারা মন্দির, এটি মাউন্ট আবুতে অবস্থিত। গুরু শিখর পর্বতে অবস্থিত রয়েছে মান মন্দির, যেখানে আছে একটি বৃহৎ টেলিস্কোপ। গুরু শিখর থেকে মাউন্ট আবুকে আলাদা করে রেখেছে গোরানঘাট গ্যাপ। হলদিঘাট গ্যাপ বা গিরিপথটি আরাবল্লী পর্বত অঞ্চলে অবস্থিত। বুন্দেলখণ্ড মালভূমি, গ্রানাইট পাথরে গঠিত এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে। বুন্দেলখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের 5টি ও মধ্যপ্রদেশের 4টি জেলা নিয়ে গঠিত। বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতের উচ্চভূমির প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং পশ্চিম থেকে পূর্বে প্রসারিত। এই বিন্ধ্য পর্বত কিন্তু বেলে পাথর দ্বারা নির্মিত। উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদা করে রেখেছে এই বিন্ধ্য পর্বত। এই পর্বতের পূর্বাংশ কায়মুর নামে পরিচিত। এই পর্বতের উপর অংশ সমতল, তবে ধারগুলো ক্ষয় পেয়ে সিঁড়ির মতো হয়ে গেছে। মালব মালভূমি, রেওয়া মালভূমি, এগুলোর সম্বন্ধে ডিটেলস জানতে হবে না, শুধুমাত্র নামগুলো জেনে রাখলেই হবে। ছোটনাগপুরের মালভূমি। এই যে ছোটনাগপুরের মালভূমি যে টপিকটি রয়েছে, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা অনেক পরীক্ষায় কিন্তু এই ছোটনাগপুরের মালভূমি থেকে কোনো না কোনো প্রশ্ন এসেছে, তাই একটু ধ্যান দিয়ে দেখতে হবে। প্রথমেই দেখে নেব ছোটনাগপুরের মালভূমির গঠন। রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি এবং কোডরমা মালভূমি নিয়ে গঠিত ছোটনাগপুরের মালভূমি। এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং দৈর্ঘ্য কত? এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম পরেশনাথ, যার দৈর্ঘ্য 1366 মিটার, এবং এই পরেশনাথ পাহাড়টি জৈনদের তীর্থস্থান। এই ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে, যেমন হুড্রু জলপ্রপাত, সুবর্ণরেখা নদীর দ্বারা সৃষ্ট, জোনা বা গৌতম ধারা, দশম ও রাজারাপ্পা জলপ্রপাত উল্লেখযোগ্য। আবার একটি শর্ট প্রশ্ন, ছোটনাগপুরের মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ভালো করে মনে রাখতে হবে, ছোটনাগপুর মালভূমির পূর্ব পশ্চিমে অবস্থিত রয়েছে দামোদর গ্রস্থ উপত্যকা। গ্রস্থ উপত্যকা কাকে বলে? দুটি উচ্চস্থানের মধ্যবর্তী নিচু জমিকে গ্রস্থ উপত্যকা বা রিফ্ট ভ্যালি বলে। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশে উচ্চভূমিকে প্যাট বলে। এই অঞ্চলের গড় উচ্চতা 1000 মিটার। হাজারিবাগ মালভূমির উত্তরে লাভা গঠিত রাজমহল পাহাড় ও দলমা পাহাড় অবস্থিত। আজ এই পর্যন্তই থাকলো, এরপর দিন আমরা ভারতের ভূগোলে বুন্দেলখণ্ড মালভূমি থেকে শুরু করব। এই সেশনগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।